যা বেটা যা, দেখা পাবি মায়ের। তবে কি রূপে সে বেটি দেখা দেবে তা আমি বলতে পারবো না। সামনে কৃষ্ণা ত্রয়োদশীর দিন বেলা ঠিক 2:30টার সময় মা তোদের বড় পুকুরের জল থেকে উঠে দেখা দেবেন। এই সময় পাঁজি দেখে নিস, ত্রয়োদশী ছাড়ছে, চতুর্দশী লাগছে ঠিক সেই ক্ষণে। তবে সে এমনি হবে না। তোদের বাড়িতে একটা একটা শ্যামবর্ণের ষোড়শী মেয়ে আছে, কুমারী। তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিল আছে, দেখে নিস। সেই মেয়ে যেন উপবাস করে থেকে বেলা 2টোর সময় ওই পুকুরে স্নান করে হাতে 108টি দূর্বা নিয়ে ভিজে কাপড়ে এলো চুলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। তবেই মা দেখা দেবেন, নইলে নয়। তবে এখনো বলছি, এসব মতলব ছাড়, এতে ভালো হবে না তোর। দেখ দেখ, সূর্যেই আমাদের সকলের জীবন। হ্যাঁ, জীবন তো, তবু সেই সূর্যের দিকে চাইলে চোখ অন্ধ হয়ে যায়। অন্ধ। মা সকলেরই, কিন্তু মাকে দেখারও যোগ্যতা অর্জন করতে হয়। হ্যাঁ, নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা চাওয়া ও পাওয়া। গজেন্দ্র কুমার মিত্র জন্মগ্রহণ করেন 11ই নভেম্বর 1908 সালে ব্রিটিশ কলকাতায়। রবীন্দ্র শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ তারাশঙ্করের পরে বাঙালি মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথা সাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করে গেছেন, তাদের মধ্যে গজেন্দ্র কুমার মিত্র অন্যতম। 1959 সালে তার কলকাতার কাছেই উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়। এরপর 1964 সালে পৌষ ফাগুনের পালা রবীন্দ্র পুরস্কার পায়। তার রচিত আজকের গল্পটি অলৌকিক কাহিনী সমগ্র থেকে নেওয়া হয়েছে। গল্পে লেখকের ভূমিকায় আমি কৌশিক, বৌদির চরিত্রে পূজা রায়চৌধুরী, কাপালিকের ভূমিকায় শুভদীপ বনু, জ্যাঠামশায়ের চরিত্রে সৌম্যদীপ বনু এবং অন্যান্য চরিত্রে টিম কলাকাননের সদস্যবৃন্দরা। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় টিম কলাকানন। শুরু হচ্ছে আজকের গল্প চাওয়া ও পাওয়া। তারিখটা মনে আছে, 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। মনে আছে আরও এই জন্যে যে সেই দিনটা আমার বন্ধু ইন্দুভূষণের জন্মদিন। 4 দিনের ছুটিতে ঘাটশিলায় গিয়েছি। সমবয়সী এতগুলো লোক, বন্ধু ও বন্ধু স্থানীয়, একটা হইচই করতে হবে বইকি। তাই আর কোনো উপলক্ষ হাতের কাছে না পেয়ে খেয়াল চাপলো ইন্দুভূষণের জন্মদিনটাই সেলিব্রেট করতে হবে। বলা বাহুল্য, ব্যবস্থাটায় বন্ধুবরের নিজের ঘোর আপত্তি ছিল, কিন্তু সে আপত্তিতে কান দিতে গেলে আমাদের চলে না। আমাদের কাছে ব্যক্তিটা তথ্য এবং তুচ্ছ, উপলক্ষটাই বড়।
কারণ তার দ্বারা আমাদের যা আসল লক্ষ্য, হইচই, উৎসব এবং একটা মনের মতো ভোজ, তাতে পৌঁছানো যাবে বই কি। সেই আয়োজনটাও করা হয়েছে লাগসই। সকালের মেনু ছিল আমার হাতে, মাছের মুড়ো থেকে শুরু করে নতুন গুড়ের পায়েস পর্যন্ত সব হয়ে গেছে। সন্ধ্যার ব্যবস্থাটা সত্যদার। স্থির হয়েছে মুরগির কোরমা এবং ঢাকাই পরোটা, তার সঙ্গে আনুষঙ্গিক দু একটা ছোটোখাটো ব্যঞ্জন, চাটনি, কপির ডালনা প্রভৃতি। আর লালডি থেকে দ্বিজেন্দা ও তার বৌদি এনেছেন কয়েক রকমের পিঠে। আয়োজনের কল্পনাতেই রসনা লালাসিক্ত হচ্ছে। নিহাত দুপুরের ভোজনটা তখনও হজম হয়নি বলেই একটু অপেক্ষা করতে হচ্ছে, নইলে এবেলা কম খেয়ে উঠতে হবে, এই আর কি। মাঘের ঘোর শীত, তার উপরে পাহাড়ে জায়গা। আরও মনে হয় সেই বছর শীতটা একটু বেশি পড়েছিল ওই সময়ের তুলনাতেও। সন্ধ্যার পর ঘর থেকে বেরোনোর কল্পনাতেই মুখ শুকিয়ে যায়। প্রাকৃতিক কাজগুলো সারতে না পারলে হয়তো ভালো হয়, এমনি মনোভাব আমাদের। সুতরাং সবাই মিলে দৌড় জানলা বন্ধ করে ভোলাদার বাইরের ঘরে জমিয়ে বসেছি। চা, কফি, তামাক চলছে অবিরত, তার সঙ্গে স্বাভাবিকভাবেই গাল গল্প। রাজাউজির বদ্ধ তুচ্ছ কথা, সাক্ষাৎ ভগবানও রেহাই পাচ্ছেন না আমাদের হাত থেকে। ধর্ম থেকে রাজনীতি সর্বত্রই আমাদের সমান অধিকার। চার্চিল থেকে জওহরলাল, সকলের থেকেই আমরা একটু বেশি বুঝি। সকলের ভুল ধরবার যোগ্যতা আমরা ধরি। তবুও এই সবেও ক্লান্তি আসে বই কি এক সময়। জিতেনবাবু এই কথাটা তুললেন। ও মরুগ্গে, আচ্ছা বৌদি, একটা জমিয়ে ভূতের গল্প বলুন দেখি, মানে সময়টার একটু সৎ ব্যবহার হোক, কি বলে না? বৌদি বিধবা মানুষ, আমাদের ভোজে থাকবেন না। তিনি তখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বিষণ্ণ মুখে বললেন, কিন্তু আমাকে যে বাড়ি যেতে হবে ঠাকুরপো, এই রাত্রে এতটা পথ, আমাকে আর এখন আটকাবেন না? এরই মধ্যে তো ব্যস্ত হচ্ছেন কেন? হ্যাঁ, এই তো সবে 8টা, কলকাতায় জানো সন্ধে রাখছি। আরে বসুন বসুন, গল্পটা শুনিয়ে যান প্লিজ। আমরা সকলে চিৎকার করে উঠে প্রতিবাদ জানালুম। আসল কথা, বৌদির ভূতের গল্পে বেশ নাম আছে। সত্যি মিথ্যে জানি না, এ ব্যাপারে তার স্টকও খুব বড়সড়। যখনই ধরেছি দু একটা গল্প বেরিয়েছে তাঁর ঝুলি থেকে। আর গল্পগুলো কোনোটা তুচ্ছ নয়, বেশ জমাট রোমহর্ষক যাকে বলে। এখন এই অলস অবসরে ভালোই জমবে আরও, সেটা আমরা সবাই জানি। কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যে আমরা সবাই জিতেনবাবুর কাছে কৃতজ্ঞ বোধ করছি মনে মনে। এই অবস্থায় বৌদিকে এক কথায় অব্যাহতি দেব তাহা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের তো বেরোতে হচ্ছে না বাড়ি থেকে। বৌদি যাবেন এই ঠান্ডায় মাইলখানেক রাস্তা, তাতে আমাদের কি? অগত্যা বৌদিকে বসতে হলো আবার চেপে চুপে। গল্প বলতে হলো একটা। সে গল্প যেমন শুনেছি, মানে বৌদি যেমন বলেছিলেন, বিনা অলঙ্কারে বা অতিরঞ্জনে হুবহু এখানে তুলে ধরছি। আমার বড় জ্যাঠামশাইয়ের সাধুতান্ত্রিক ধরা একটা বাতিক ছিল। কোথাও কারো বাড়ি কোনো সন্ন্যাসী এসেছেন খবর পেলেই তিনি দৌড়াবেন। তা কে জানে 10 মাইল রাস্তা, কে জানে 20 মাইল। কে কীরকম সাধু, আসল কি ভণ্ড, এসব তার বিচার ছিল না। গেরুয়া বা লাল কাপড় দেখেছেন কি বড় জ্যাঠা তার পায়ের উপর উপুর হয়ে পড়বেন আর কাঁদতে থাকবেন। বাবা বাবা, আমার তো কিছুই হলো না বাবা, আমাকে ভক্তি দিন, ভগবানকে পাওয়ার উপায় করে দিন বাবা।
এ নিয়ে আমরা সবাই হাসি ঠাট্টা করতুম। আমরা করতুম মানে বড়দের দেখা দেখি, বাবা কাকারা করতেন তাই। আমরা আর কি বুঝি, কিন্তু জ্যাঠামশাই তাতে ভ্রুক্ষেপও করতেন না। বেশি কিছু বলার সাহসও কারো ছিল না। আমাদের একান্নবর্তী পরিবারের তিনিই সর্বজ্যেষ্ঠ। তার উপর কথা বলবে এত বড় বুকের পাটা কারও ছিল না সেদিন। তাছাড়া আমাদের ও অঞ্চল বলি কেন, সমগ্র বিক্রমপুর পরগনাতেই তিনি ছিলেন একজন নামকরা লোক। সবাই এক ডাকে চিনত, যথার্থ খাঁটি মানুষ বলে সম্মান করত। শেষের দিকে কিন্তু তার মাথাটা একটু খারাপই হয়ে গিয়েছিল বোধহয়। মাথায় ঢুকেছিল যে তিনি এই চর্ম চক্ষুতেই মাকে দেখবেন। আমাদের শাক্ত বংশ, যে কোনো উৎসবে অনুষ্ঠানে কালী পুজো ছিল বাঁধা, অকারণেও মাঝে মাঝে হতো। আর যখনই হোক দেখেছি জ্যাঠামশাই পুজো মণ্ডপে গিয়ে মা মা বলে ডাকছেন আর মাথা খুঁড়ছেন। মা, মারে, একবার দেখা দে মা, একটিবার দেখা দে, একবার সামনে এসে দাঁড়া মা, মারে। প্রথম প্রথম ভাবতুম এ একটা কথার কথা। সাধারণ ভক্তির প্রাবল্য কিন্তু শেষে দেখা গেল ওটা একটা ফিক্সেশন হয়ে গেছে। তার মন ওই চিন্তাতেই আবদ্ধ হয়ে গেছে। মাথা খারাপ বলছি এই জন্যে যে তিনি আমাদের শুদ্ধ ধরে ধরে তর্ক বাঁধাতে চাইতেন। যুক্তি, রামকৃষ্ণ পরমহংস যদি মার দেখা পেয়ে থাকেন, রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণ, সাধক কবি রামপ্রসাদ যদি মাকে চাক্ষুষ দেখে থাকেন, তিনি বা কেন পারবেন না? ডাকার মতো ডাকতে পারলে মা কি দেখা না দিয়ে থাকতে পারবেন? অবশ্যই নেমে আসতে হবে তাকে, ধরা দিতে হবে। এই সময়ে খবর এলো বজ্রযোগিনীর শ্মশানে কে এক পাগলা সাধু এসেছেন। তিনি নাকি মহাতান্ত্রিক, সিদ্ধ সাধক। ব্যাস, আর যায় কোথায়? কথাটা কানে শোনার ওয়াস্তা জ্যাঠামশাই তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন। বজ্রযোগিনী আমাদের গ্রাম থেকে 7-8 মাইলের পথ। জ্যাঠামশাইয়ের বয়সও তখন প্রায় 70-এর কাছাকাছি। তবে এসব তুচ্ছ তথ্যে জ্যাঠামশাই সেখানে ছুটে যাওয়া আটকাবে তা সম্ভব নয়। তাকে সবাই এইটুকু চিনত বলে কেউই বাধা দেওয়ার চেষ্টা করল না। শুধু এতটা পথ বুড়ো মানুষ একা যাচ্ছেন দেখে আমার ছোট কাকা সঙ্গে গেলেন। জ্যাঠামশাই বাড়ি থেকে রওনা হয়েছিলেন বেলা 4টে নাগাদ। উনি আবার খালি পায়ে বেরিয়েছিলেন। সাধু দর্শনে নাকি জুতো পায়ে দিয়ে যাওয়া ভারী অপরাধের, ফলে মাঠ পার হয়ে পৌঁছাতে পৌঁছাতেই বেশ রাত হয়ে গেল। ছোট কাকার মুখেই শুনেছি আমরা, শ্মশানে তখন একটা মরা পড়ছে। আর সেই সাধক আপন মনে কি বিড়বিড় করে বকতে বকতে সেই চিতাটা ক্রমাগত প্রদক্ষিণ করছেন। সবটা জুড়িয়ে সে এক ভয়ানক দৃশ্য। প্রধানত লাল কাপড়, তার উপর নানা রঙের নানা বস্তুর, সিল্ক থেকে কম্বল ছেঁড়া পর্যন্ত তালি দেওয়া আলখাল্লার মতো পোশাক, ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা চুল, গলায় ফকিরদের মতো কতকগুলো কি মালা, কাজ করাও আছে, রুদ্রাক্ষও আছে। অবশ্যই সেটা ছোট কাকার অনুমান। তখনও সব শ্মশানে কোনো আলোর ব্যবস্থা থাকতো না। যারা রাত্রে মরা নিয়ে যেত তারা নিজেরাই আলোর বন্দোবস্ত করত। কেউ লণ্ঠন, কেউ বা মশাল তৈরি করে নিত। এই মরা যারা নিয়ে এসেছিল তারা বোধহয় ওই কাপালিকের ভয়ে শ্মশানের বাইরে বহু দূরে গিয়ে জোড়োসোড়ো হয়ে বসেছিল। লণ্ঠনও যা 2-একটা সঙ্গে এনেছিল তাও সব সেইখানে। কাজেই চিতার আগুনেই যা দেখেছিলেন কাপালিক বা তান্ত্রিক
যাই বলুন সেই সাধককে। অনুমান যেটা নয় সেটা হচ্ছে দুর্গন্ধটা। মরা পোড়ার গন্ধ আলাদা। ছোট কাকা বলেছিলেন এ এক বিশ্রী দুর্গন্ধ। পচা মাংস, তার সঙ্গে দিশি পচাই মদ মিশলে যেমন গন্ধ হয় তেমনি। সেটা তার গা থেকে কি পোশাক থেকেই বেরোচ্ছে তা বোঝা গেল না। এমনিও দেখে মনে হয়েছিল ওর বোধহয় বছর দিনেক গায়ে জল পড়েনি, অর্থাৎ স্নান করেনি। চুলে জট পাকিয়ে গেছে নোংরায়, বোধহয় পোকা কিলবিল করছে। কারণ মাঝে মাঝেই হিল হিল করে চুল কাটছিলেন, তাতেও খানিকটা দুর্গন্ধ হয়েছে নিশ্চয়ই। সবটা জড়িয়ে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে 32 নাড়িতে পাক দিয়ে উঠেছিল ছোট কাকার। জ্যাঠামশাইয়ের অত ঘেন্না টেন্নার বালাই ছিল না, অত লক্ষ্য করেননি বোধহয়। উনি ওর অভ্যেস মতো এগিয়ে সাধকের পায়ে পড়তে গেলেন। বাবা, 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 আপনি পারেন বাবা, আপনি পারেন আমার মনস্কামনা। তিনি ভ্রুক্ষেপও করলেন না, বরং পায়ে কোনো লতা পাতা বাজে জঞ্জাল জড়িয়ে গেলে পা ঝাড়া দিয়ে যেমন সেটা ছাড়িয়ে নেয় মানুষ, সেইভাবেই লাথি মেরে ওকে সরিয়ে পাটা মুক্ত করে নিলেন। ছোট কাকার বিশ্বাস সাধক তখন আতপোড়া নরম মাংস সংগ্রহ করার জন্যই ঘুরছিলেন। ঠিক কোনখান থেকে তুললে নরম মাংস পাবেন, বাগমতো তুলতে পারবেন সেটাকেই লক্ষ্য করছিলেন। কারণ হাতে একটা বড় গোছের চিমটে ছিল সন্ন্যাসীটির, কিছু একটা খুঁটে তোলবার মতো করেই বাগিয়ে ধরা। বোধহয় এইভাবে মাংস সংগ্রহ করে ওই আলখাল্লার কোনো পকেটেই রেখেও দেন, সময় মতো বার করে খাওয়ার জন্য। তাতেই এই পচা মাংসের দুর্গন্ধ। যাই হোক, সন্ন্যাসীর লাথি খেয়ে নিরস্ত হবেন জ্যাঠামশাই সে পাত্র নন, বরং তার শ্রদ্ধা বেড়েই গেল আরও। তিনি আবারও ছুটে গিয়ে পায়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। বাবা, বাবা, দয়া করো বাবা, দয়া করুন। এই অকৃতি অধম সন্তানকে নিজ গুণে কৃপা করুন বাবা, কৃপা করুন। এবার সে সন্ন্যাসী, অবশ্যই যদি তাকে সন্ন্যাসী বলা চলে, থমকে দাঁড়ালেন। কঠিন কণ্ঠে বললেন, বেটা, আমার কি ঢং রে বেটা, আমার সঙ্গে করতে এসেছ? মধ্যে খুব একটা নোংরা শব্দ উচ্চারণ করেছিলেন, সেটা আর আপনাদের কাছে বলতে পারবো না। এক্ষুনি দেবো এক কানের গোড়ায়। ছাড় আমায়, ছাড়। করম দাদা, মারবো, বেরো এখান থেকে। তারপর এই চলল কিছুক্ষণ ধরে। জ্যাঠামশাই যত কাকুতি মিনতি করেন, সে সন্ন্যাসীও তত গালিগালাজ মুখ খারাপ করেন। একবার তো একটা জ্বলন্ত কাঠ নিয়েই তেড়ে এলেন। মেরেই ফেলবো শালাকে, পুড়িয়ে মারবো, এই 100 তুলে দেবো। বেটা নেকু ন্যাকামি করতে এসেছেন। বেটা কণ্ঠ ভোগে ডুবে আছেন, পা থেকে মাথা পর্যন্ত বিষয়ের মধ্যে চুরচুর। বেটা সাধু থেকে পায়ে পড়তে এসেছে, নিজে কষ্ট টষ্ট কিছু করতে পারবো না বাবা, তোমার কাঁধে চেপে ভব নদী পার হবো। সালা, তুমি এত কাণ্ড করে মেহনত করে যা কিছু করেছো আমাকে নিয়ে সরে পড়ো। বেটা 1 নম্বরের বদমাইশ, হারামির বাচ্চা, মারবো শালাকে। কিন্তু সে যতই যা বলুন, জ্যাঠামশাই অচল অটল। পোড়া কাঠ নিয়ে তেড়ে আসবার সময় ছোট কাকা পালিয়েছিলেন। বড় জ্যাঠা এক পাও নড়েননি। বোধহয় এই ধৈর্যেরই জয় হলো। বাবা নরম হলেন, বললেন, কি চাস বেটা তুই? হ্যাঁ, কি চাস? বলি শালা, তোর মতলবটা কি? খুলে বল দিকে একবার। বাবা, বাবা দয়া করে একটিবার আমার বাড়ি চলুন বাবা, শ্রীচরণের ধুলো দিন। আপনি রাজি হলে গরুর গাড়ি, পালকি যা বলবেন আমি ব্যবস্থা করব। আপনার কোনো কষ্ট হবে না। আপনি দয়া করে একটি
একটিবার চলুন বাবা, একটিবার চলুন। ওরে শালা, যে শ্মশানে থাকে মরার মাংস খায় তাকে তুই কষ্টের কথা কি বলছিস রে শালা? তারপর কি জানি কেন খুব জোরে হেসে উঠলেন, হা হা করে, কট্ট হাস্য যাকে বলে। তারপর বললেন, সর্বনাশের খুব শখ হয়েছে না? তাই আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিস শালা? আরে আমি গৃহস্থ বাড়ি যাবো কি রে? কখনো কোনো মন্দির মসজিদে যাই না শালা। আমি যেখানে যাব সেই তো শ্মশান হয়ে যাবে। তোর বাড়ির শ্রী চরণে ধুলো দিলে তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না, সব সব শ্মশান হয়ে যাবে সব। দেখ 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 দেখ, ভেবে দেখ ভেবে দেখ, নিয়ে যেতে চাস? বল বল। জীবনে প্রথম জ্যাঠামশাই যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। বোধহয় তার একার সংসার হলে এতটুকু ইতস্তত করতেন না। এখানে 7 ভাইয়ের সংসার, 51টি লোক বাড়িতে, এতগুলো লোককে বিপদের মুখে ঠেলে দেবার তার অধিকার নেই। এই কথাটাই বোধহয় মনে হলো তার। ওকে চুপ করে যেতে দেখে আবারও হা হা করে হেসে উঠলেন সাধক। তবে তারপরে গলার আওয়াজটা আশ্চর্য রকমভাবে কোমল হয়ে এলো। বললেন, ওসব ছাড়, তোর আসল মতলবটা কি বল দিকি শালা? কি চাস তুই? বাবা, অপরাধ নেবেন না। আমি মাকে একটিবার দেখতে চাই বাবা, একটিবার দেখতে চাই। বড্ড বাসনা প্রাণী, একটিবার দেখিয়ে দিন আমাকে। আমি কথা দিলাম, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো বাবা। একটিবার দেখিয়ে দিন বাবা, দয়া করে একটিবার দেখিয়ে দিন। ওরে 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 শালা, তুই তো দেখি মহা সাউকার শালা। এত লোক কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে যাকে দেখবার জন্যে, তুই শালা বিনি মেহনতে বিনি কষ্টই পায়ের ওপর পা দিয়ে ঘরে বসে রাজভোগ খেতে খেতে তাকে দেখবি? তোর আম্মা তো কম নয়। বলিস কি রে বেটা, মহা ধরিবাজ ফন্দিবাজ লোক তো দেখি। সেই জন্যে বেটা এত কাকুতি মিনতি, এত পায়ে পড়া, এই জন্যে আমাকে বাড়ি নেবার এত ফন্দি। ওরে ওরে হারামির বাচ্চা, আবার বলি কি না গোলাম হয়ে থাকবো? ওরে সে বেটিকে দেখার পর কার কেনা গোলাম হয়ে থাকবি শালা? তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো? বন্ডামির জায়গা পাওনি শালা, জেনে শুনে নাকি আমি মারবো শালাকে একার। এমনই আরো অকথ্য কুকথ্য গালিগালাজ দিতে লাগলেন পাগল সন্ন্যাসী অনেকক্ষণ ধরে। কিন্তু যতই গালমন্দ দিন, গায়ে থুতু দিন, এর মধ্যে 2 থাবড়া থুতুও দিয়েছেন জ্যাঠার মুখে। বড় জ্যাঠার ধৈর্য আর অধ্যাবসায়ের কাছে তাকে হার মানতে হলো। একটু একটু করে নরম হয়ে এলেন সন্ন্যাসী। আগের থেকে অনেক কোমল কণ্ঠে বললেন, দেখ, এসব পাগলামি করিস নি, এসব করতে নেই। আমার সর্বনাশিনী শ্মশান বাসেনি, গৃহস্থ মানুষদের তাকে দেখতে নেই। রামকৃষ্ণ রামপ্রসাদ এরা সন্ন্যাসী ছিলেন, রাজা রামকৃষ্ণ তাই গুপ্ত সন্ন্যাসী। তাছাড়াও তার অত বড় রাজত্বের কিছুই তো রইল না দেখলি। ঘর ছেড়ে আয়, তারপর তাকে দেখতে চাস। ছেলে পুলে নিয়ে বাস করিস, এসব মতলব করিস নি। ভালোই বলেছিলেন সন্ন্যাসী, পাগলের মতো নয়, বুদ্ধিমানের মতো, জ্ঞানবানের মতোই যুক্তিপূর্ণ কথা বলেছিলেন। কিন্তু আসল পাগল হয়ে গিয়েছিলেন আমার জ্যাঠামশাই। তিনি কোনো সৎযুক্তিতেই কর্ণপাত করলেন না। আসলে এতদিনের আশা তার মাথার মধ্যে একটা স্থির ধারণা হয়ে গেছে, যে আশা সবাই বলেছে অবাস্তব, জানিয়ে হাসির ঠাট্টা করেছে, পাগল বলেছে তাকে, সেই আশা হয়তো ফলবতী হতে পারে এর কৃপায়। সেইটুকু আভাস মাত্রেই তিনি যেন আরও ক্ষেপে উঠেছেন। তখন আরও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন, কোনো কথাই আর শুনতে প্রস্তুত নন।
তিনি বরং আরও আর হয়ে পড়লেন। সবলে পা জড়িয়ে ধরলেন সেই সন্ন্যাসীর। বাবা, বাবা, দোহাই আপনার, একটিবার দেখান মাকে, মনে বড় আশা আমার। তার পর মুহূর্তে মরে গেলেও কোনো দুঃখ নেই বাবা। আপনি ইচ্ছা করলেই হয় বাবা, একটিবার দেখান বাবা, ওরকম করবেন না। চিতাটা নিভে এসেছিল ততক্ষণে। ওরাও কথা কইতে কইতে দূরে সরে এসেছেন খানিকটা। সেই জন্যই হোক, আর দুজন সহজ সুস্থ মানুষ আসার জন্যই হোক, ভরসা পেয়ে শবযাত্রীরা এবার এগিয়ে এসে চিতা খুঁচিয়ে দিতে লেগে গেছে। সন্ন্যাসী সেদিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। একটু একটু করে তার মুখে একটা দুর্জেয় রহস্যময় হাসির আভা ফুটে উঠল যেন। তারপর হঠাৎ আমার জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে বললেন, যা বেটা যা, দেখা পাবি মায়ের। তবে কি রূপে সে বেটি দেখা দেবে আমি বলতে পারবো না। সামনে কৃষ্ণা ত্রয়োদশীর দিন বেলা ঠিক 2:30টার সময় মা তোদের বড় পুকুরের জল থেকে উঠে দেখা দেবেন। এই সময় পাঁজি দেখে নিস, ত্রয়োদশী ছাড়ছে, চতুর্দশী লাগছে ঠিক সেই ক্ষণে। তবে সে এমনি হবে না। তোদের বাড়িতে একটা শ্যামবর্ণের ষোড়শী মেয়ে আছে কুমারী। তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিল আছে, দেখে নিস। সেই মেয়ে যেন উপবাস করে থেকে বেলা 2টোর সময় ওই পুকুরে স্নান করে হাতে 108টি দূর্বা নিয়ে ভিজে কাপড়ে এলো চুলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। তবেই মা দেখা দেবেন, নইলে নয়। তবে এখনো বলছি, এসব মতলব ছাড়, এতে ভালো হবে না তোর। দেখ দেখ, সূর্যেই আমাদের সকলের জীবন, হ্যাঁ জীবন তো, তবু সেই সূর্যের দিকে চাইলে চোখ অন্ধ হয়ে যায়। অন্ধ মা সকলেরই, কিন্তু মাকে দেখারও যোগ্যতা অর্জন করতে হয়। হ্যাঁ, ছোট কাকা কাছেই ছিলেন, সব কথা স্পষ্ট শুনেছেন। এবার তারও একটু আস্থা হলো, কারণ যে মেয়েটির কথা কাপালিক বলেছেন সে মেয়েটি তারই, আমার খুড়তুতো দিদি। তার নামও শ্যামা। সবে মাস 2 আগেই সে 16 বছরে পা দিয়েছে। শ্যামবর্ণ বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। এক ঢাল চুল, খুলে দিলে সারা পিঠ পাছা পর্যন্ত ঢেকে যেত। তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিলও আছে, আমরা সবাই লক্ষ্য করেছি। লাল বলেই বোধহয় লক্ষ্য পড়েছে সকলের। কালো মেয়ের আঙুলে লাল তিল বলে ঠিক দেখলে মনে হতো 1 ফোঁটা লাল কালি পড়েছে কি করে। এই মেয়েটি যে তাহলে মায়ের চিহ্নিতা সেবিকা হিসেবে নির্বাচিত হলো মনে করে ছোট কাকার বেশ একটু গর্বও বোধ হয়ে থাকবে হয়তো। ওরা ফিরে আসার পর মহা তোড়জোড় শুরু হয়ে গেল বাড়িতে। কথাটা আর কাউকে বলা হলো না। এত কষ্টে অর্জিত সৌভাগ্যে বিনা আয়েসে অপরে ভাগ বসাবে সেটা কারোরই মনোপুত নয়। তবুও আত্মীয় মহলে একটু জানাজানি হয়েই গেল কি করে। সকলেই যাকে বলে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলেন সেই মহাপ্রতীক্ষিত দিনটির। অবশ্য তার বিশেষ দেরিও ছিল না। জ্যাঠামশাইয়ের সঙ্গে যেদিন সন্ন্যাসীর কথা হয় সেদিন ছিল অষ্টমী, মধ্যে আর 5টি দিন মাত্র। এদিকেও যেমন তোড়জোড় শুরু হয়ে গেল, ওদিকেও তেমনি আমার সেই দিদি শ্যামার মহা খাতির বেড়ে গেল বাড়িতে। সকলেই যেন দিনরাত তাকে আগলে আগলে নিয়ে বেড়াতে লাগলো। সকলেরই চোখে একটা সম্ভ্রম আর বিস্ময়ের দৃষ্টি। জেঠিমা কাকিমার দল তো উঠে পড়ে লাগলেন ছাদ খাওয়ানোর মতো ওকে ভালো মন্দ এটা ওটা রেঁধে খাওয়াতে। অবশেষে ত্রয়োদশীর দিনটি এসে গেল। মা ভোরে উঠে স্নান সেরে এসে ভোগ রাঁধতে শুরু করলেন। জ্যাঠামশাই আগের দিন থেকে উপবাসে আছেন,
তিনি পূজা করবেন স্থির ছিল। সেই মতোই ফুল দুব্বা ইত্যাদি তুলে বেছে প্রস্তুত করতে লাগলেন। মেয়েরা ও পুরুষেরা সকলেই উপবাসী রইলেন সকাল থেকে। কেবল আমার এক পিসিমা বাচ্চাদের খাইয়ে একসময় নিজে স্নান করে এলেন। বেলা 1টা থেকে পুকুর পাড়ের অনেকটা জায়গা নিকিয়ে পূজার জিনিস সাজানো হলো। মা এসে ভোগ ও নৈবেদ্য সাজিয়ে বড় বড় কলাপাতা দিয়ে ঢেকে রাখলেন। ঠিক সময়টিতে খুলে দেওয়া হবে। 2টো বাজতেই শ্যামা স্নান করতে নামল। তার আগেই বড় জ্যাঠা তার হাতে 108টি দুব্বার আটি তৈরি করে ধরিয়ে দিয়েছিলেন। ঘিয়ে সিঁদুর গুলে কপালে টিপ দেওয়া হয়েছে, যাতে জলেও ধুয়ে না যায়। স্নান করে ভিজে কাপড়ে ভিজে চুলের রাশ পিঠে এলিয়ে শ্যামা দুহাত জোড়ো করে উত্তরাস্য হয়ে যখন দাঁড়ালো, তখন সত্যি কথা বলতে কি আমাদেরই বেশ ভক্তি হচ্ছিল। মনে হচ্ছিল ওকে প্রণাম করে পায়ের ধুলো নিই। তারপর এক সময় 2:34 হলো ঘড়িতে। ঘড়ি আগে থাকতেই সাবধানে মিলিয়ে রাখা ছিল। জ্যাঠা এক হাতে অর্ঘ্য আর এক হাতে ঘণ্টা নিয়ে আসনের ওপর দাঁড়িয়ে উঠলেন। মেয়েদের হাতে হাতে শাঁখ, বাবা কাকারা সবাই মিলে কালীর স্তব করতে লাগলেন অনুচ্চ কণ্ঠে। মহামায়া মা, মহামায়া মা যে ওই সময়টিতে পুকুরের জল থেকে উঠবেনই, সে বিষয়ে আমাদের মনে কোনো সংশয় ছিল না। সুতরাং সেইভাবেই আমরা প্রস্তুত ছিলাম। উঠলেনও মা, ঠিক নির্ধারিত সময়টিতেই উঠলেন। কিন্তু সে যে কিরূপ ধরে উঠলেন মা, কি যে দেখলাম তা ঠাকুরপো আপনাদের ঠিক বোঝাতে পারবো না। এই দেখুন, দেখুন না, দেখুন, এতকাল পরেও মনে হওয়া মাত্র আমার গায়ে উফ কাটা দিয়ে উঠেছে, গায়ে গায়ে ডোল দিচ্ছে বারবার। কি দেখলাম সেটা বলার আগে আর একটা কথা বলে নেওয়া দরকার। আমাদের ওই বড় পুকুরটার পশ্চিম দিকে সরু এক ফালি জমি ছিল, বড়জোর হাতকুড়ি চওড়া। তারপরেই বিল শুরু হয়েছে, প্রকাণ্ড বিল। ওর মধ্যে আমাদের ভাগ ছিল অর্ধেক, বাকি অন্য শরিকদের। এই বিলের সঙ্গে নাকি এককালে সমুদ্রেরও যোগ ছিল। লোকমুখে শুনেছি এখনও হয়তো অন্য নদীর সঙ্গে যোগ আছে, কারণ জোয়ারের সময় জল বাড়ে। ঠিক 2:34 পুকুরের মাঝখানে নয়, ওই পশ্চিম দিক ঘেঁষে একটা আলোড়ন উঠল জলের মধ্যে। যেমন বড় ঘেটুরুই ঘাই মারলে হয়, কি শুশুক ডিগবাজে খেলে। তারপরে একটা ভয়াবহ মূর্তি উঠল জল থেকে, আস্তে আস্তে। সিংহের কিশোরের মতো ঝাঁকড়া এক মাথা চুল, মুখখানা কুকুরে মানুষে মিলানো কিংভূত কিমাকার ধরনের। তার মধ্যে গোল 2টো চোখ লাল ভাটার মতো জ্বলছে। কাঁধ পর্যন্ত উঠল মানুষের মতো, বাকিটা লোমশ জন্তুর দেহ। সামনের 2 পা থাবা, পেছনের পা 2টো অপেক্ষাকৃত ছোট, অনেকটা কুমিরের পায়ের মতো দেখতে, কিন্তু হাঁসের পায়ের মতো জোড়া। তবে হাঁসের চেয়ে অনেক বড়। শুনেছি ভোদরেরও ওই রকম পা হয়, দেখিনি কখনো। পুকুরের মধ্যে প্রবল যেন এক ঘূর্ণির সৃষ্টি করে জন্তুটা জল থেকে উঠে লাল আগুনের মতো সেই জ্বলন্ত দৃষ্টিতে একবার আমাদের দিকে চেয়ে ওই ডাঙাটা পেরিয়ে গিয়ে ঝপাং করে বিলের জলে পড়ল। আর তার কোনো চিহ্ন দেখা গেল না। শুধু যেখানটায় পড়েছিল, অনেকক্ষণ ধরে বিলের সেইখানটাকে কেন্দ্র করে জলে কতগুলি তরঙ্গ বলয় উঠতে লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা ঘটতে 3-4 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু সেইটুকুই যথেষ্ট।
মেয়েদের হাতের শাক হাতেই রয়ে গেল। নৈবেদ্য ও ভোগের ঢাকা খোলার কথা মনে রইল না কারো। জ্যাঠামশাই তো পাথর হয়ে গেছেন একেবারে। তার এতদিনের আশাকে যে মা এইরকম নিষ্ঠুরভাবে ব্যঙ্গ করে যাবেন তা বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি। কাকাদের মুখে স্তোত্র থেমে গিয়েছিল অনেকক্ষণই। সকলেই একটা অজানা বিমূঢ় ভয়ে স্তম্ভিত আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। এমনই অবস্থা সকলকার যে সকলের আগে যার দিকে নজর দেওয়া উচিত ছিল তার কথা এতক্ষণ কারও মনে পড়েনি। মূর্তিটা বিলের জলে ডুব দেওয়ার 2-3 মিনিট পরে যখন শ্যামাও অজ্ঞান হয়ে জলে পড়ে গেল তখন সকলের হুঁশ হল। তাড়াতাড়ি জলে লাফিয়ে পড়ে ছোট কাকাই তুললেন তাকে। কিন্তু প্রাথমিক যা কিছু করা হলেও তার জ্ঞান এলো না। যার যা জানা ছিল সব রকম টোটকা চিকিৎসা করেও না। তখন ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে কী সব ইঞ্জেকশন দিলেন, জোর করে দাঁত ফাঁক করে ফোঁটা ফোঁটা ব্র্যান্ডি দিলেন। তাতেই চোখ চাইল, একটু নড়ল, কিন্তু কাউকে চিনতেও পারল না। কোনো কথাও কইল না। এদিকে শ্যামাকে নিয়েই সবাই ব্যস্ত বিব্রত। জ্যাঠামশাই তো সেই যে ঠাকুর ঘরে গিয়ে পড়েছেন, উঠছেনও না, মুখে এক ফোঁটা জলও দিচ্ছেন না। সন্ধ্যা থেকে বাড়ির চারপাশে একটা অদ্ভুত ভয়াবহ কুকুরের কান্না উঠল। এমনি কুকুর কাঁদা বলে অলক্ষণ, তার উপর এমন বীভৎস কান্না কেউ কখনো শোনেনি। যখনই কেঁদে ওঠে আমাদের সকলের গায়ের রক্ত যেন হিম হয়ে যায়। ভয়ে বুকের ঢেকির পার পড়তে থাকে। পুরুষেরা বারবার লাঠি নিয়ে লণ্ঠন নিয়ে দেখে আসতে লাগলেন। শেষ পর্যন্ত বেড়া জালের মতো করে বাগানটাকে ঘিরে খোঁজ করা হলো, কিন্তু সে কুকুরের চিহ্ন পর্যন্ত দেখা গেল না কোথাও। অথচ সকলে এসে বাড়িতে ঢুকলেই সেই কান্না ওঠে বাড়ির খুব কাছে, জানলার ধারে ধারে। আমাদের বাড়িটা ছিল ছড়ানো ছেটানো, পাকা দেওয়াল, মাথায় খড়ের চাল, বড় বড় 2-3খানা করে ঘর এক এক জায়গায়। সবগুলো ঘিরে কেন, সকলের মধ্যেও বড় উঠোন, তারপর পাঁচিল, পাঁচিলের বাইরে বাগান। কখনো মনে হয় উঠোনের মধ্যে, জানলার ঠিক নিচেই কাঁচে দাঁড়িয়ে। কখনো মনে হয় পাঁচিলের বাইরে। বিশেষ লক্ষ্য যেন শ্যামার বা ছোট কাকার ঘরটাই। কিন্তু সেও যেমন সারা রাত ধরে কাঁদল, আমরাও প্রায় সারা রাত ধরেই খুঁজলাম। সে কুকুর কোথাও দেখা গেল না। মনে হলো অশরীরী কিছু কুকুরের ডাক অনুকরণ করে ডাকছে। আরও সঙ্গে সঙ্গে দুপুরের দেখা সেই মূর্তিটা মনে পড়তেই আমরা যেন আতঙ্কে জন্তু হয়ে গেছিলাম সেই রাত্রে। কারো কোনো কাজে হাত পা উঠছিল না, কেউ ভালো করে পরস্পরের সঙ্গে কথাও কইতে পারছিলাম না। কেবলই মনে হচ্ছিল ভয়ানক একটা কিছু অমঙ্গল ঘটবে এ বাড়িতে। কাপালিক ঠিকই বলেছিলেন, জ্যাঠামশাইয়ের এই আগ্রহ না করলেই হতো। শ্যামা সারা রাতই তেমনি অজ্ঞান অচৈতন্য হয়ে রইল। বাবা সাইকেলে করে গিয়ে আরও একজন ডাক্তার নিয়ে এলেন পাশের গ্রাম থেকে, কিন্তু কেউই কিছু করতে পারল না। একবার যেন মনে হলো ঠোঁটটা নড়ল শেষ রাত্রের দিকে। ছোট কাকা বললেন, ওর দীক্ষার বীজমন্ত্রটাই নিঃশব্দে উচ্চারণ করল মেয়ে। তবে সে সবটাই ওর অনুমান হতে পারে, কারণ আমরা কিছুই বুঝতে পারলুম না। তারপর রাত 4টে বাজার সঙ্গে সঙ্গে পূব আকাশে ভোরের আবাস লাগতে না লাগতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
সেই সময়টা মিনিট 10 ধরে কুকুরটাও যা বাড়িয়েছিল কি বলবো। অমন বিভৎস ভয়ঙ্কর সর্বদাই কেউ কখনো শোনেনি। আমাদের বাড়ির পুরুষরাও পর্যন্ত ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু বসেছিলেন, তিনি ঠক ঠক করে কাঁপতে লাগলেন সেই চিৎকার শুনে। কিন্তু কি আশ্চর্য, এই শ্যামা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কান্নাও থেমে গেল, আর একবারও শোনা গেল না। সেদিনও না, তারপরে আর কোনো দিনও নয়। জ্যাঠামশাইও আর বেশি দিন বাঁচেননি। এই ব্যাপারের জন্য স্বভাবতই তিনি নিজেকে দায়বোধ করতে লাগলেন। লজ্জায় যেন কারো সামনে আর মাথা তুলতে পারতেন না, ছোট কাকার সামনে তো নয়। একদিন ছোট কাকার পায়ে ধরে মাপ চাইতেও গিয়েছিলেন। ছোট কাকা খুব বকাবকি কান্নাকাটি করায় তবে নিরস্ত হন। অমন যে অষ্টপ্রহর মা মা ডাক, এই ঘটনায় তাও বন্ধ হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছিলেন বলতে গেলে। ঠিক মনে নেই, তবে বোধ হয় শ্যামার মৃত্যুর ঠিক 21 দিনের দিনই জ্যাঠামশাই মারা গিয়েছিলেন। শেষ হলো আজকের গল্প চাওয়া ও পাওয়া। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।